বাংলাদেশের নির্বাচন নিয়ে নানান ধরনের মানুষ নানান ধরনের সংশয় দেখানোর পরেও নির্বাচন হয়েই গেল এবং বিএনপি 2/3 প্রায় পেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি প্রায় 190+ দেখেছি অলরেডি। বোঝাই যাচ্ছে 200+ পেয়ে যাবে। সরকার গঠন করছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার উপর আবার 2/3 সংবিধান সংস্কার সব কিছুর ম্যান্ডেট এককভাবে পেয়ে যাচ্ছে। যেভাবে তারা চায় ঠিক ওইভাবে করেই সংবিধানটাকে আবারও সংশোধন বা বিগড়ানো আর কি, যা ইচ্ছা তাই করতে পারবে। উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। আমরা সবচেয়ে ভালোটার জন্য আশা রাখতে পারি। আমরা আশা করি বিএনপি ভালো কিছুই করবে হয়তো, যদি তারেক রহমান স্মরণ রাখতে পারেন 5ই আগস্টে কী ঘটেছিল। ছোট্ট হয়তো 16-17 বছরের কিশোর অথবা 20-22 বছরের যুবক যারা গিয়ে শেখ হাসিনার বিভিন্ন কাপড় চোপড় এনে শো পিস করে এভাবে ধরে রেখেছিল, এই কথাগুলো যদি মনে থাকে, তারেক রহমানের এই ছবিগুলো যদি ওনার চোখে ভাসে, তাহলে আমরা আশা করতে পারি আমাদের বাংলাদেশ পথ হারাবে না এবং বাংলাদেশ আরও একটা স্বৈরাচারীর দিকে যাবে না। সাথে সাথে আশঙ্কা তো থেকেই যায়, যেহেতু ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং ক্ষমতার একটা সবসময়ই কাজ হচ্ছে মানুষকে স্বৈরাচার করে তোলা। চেয়ার সবসময় এই কাজই করে এবং গণতন্ত্র এভাবেই ধরে। মানে অন্য যে কোনো শাসন এবং গণতন্ত্রের মধ্যে তফাৎ হচ্ছে এই যে, গণতন্ত্র সবসময় শাসককে ভিলেন হিসাবে ধরে। ভিলেন বলে আমি এমন বোঝাচ্ছি যে শাসক সবসময় চাইবে খারাপ কাজ করতে বা হচ্ছে ক্ষমতায় টিকে থেকে যেতে, যার ফলে গণতন্ত্র অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে যারা চেক অ্যান্ড ব্যালেন্স করবে। যেখানে হচ্ছে, যদি আমরা খেলাফার কথা বলি, খেলাফা এবারে ধরা হয়, মানে খেলাফা বলতে আমি ইসলামিক শাসনের কথা বলছি, সেখানে ধরা হয় যে শাসক একজন খুবই পূর্ণবান লোক, সবচাইতে মানে সমাজের সবচাইতে বা দেশের সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে শাসক, যার ফলে তিনি যা বলবেন তাই আইন, যা করবেন সেটাই করণীয়, যা করতে বলবেন সেটাই করণীয়। তো যার ফলে তার চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই। কিন্তু গণতান্ত্রিক একটা রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স খুব প্রয়োজন, কারণ গণতন্ত্র শাসককে আগেই পোট্রে করে যে না, সে ক্ষমতায় থেকে যেতে চাইবে, সে স্বৈরাচারী হয়ে উঠতে চাইবে, সে খারাপ কাজ করতে চাইবে, সে তার ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, যার ফলে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করতে হয় যেগুলো হচ্ছে তার ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এই হচ্ছে বিষয় গণতন্ত্রের। তো বিএনপি এখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগাবে, দেখা যাক কি হয়, দেশের ভালো কিছু হবে। আচ্ছা, ইন্টারেস্টিং একটা পয়েন্ট যোগ করি, সেটা হচ্ছে বিএনপি 200 আসন প্রায় পেয়ে যাচ্ছে বা 200 আসন প্লাস পাবে। তার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ইশরাক হোসেন তার আসনে জিতে গিয়েছেন, উনি এখন এমপি। এখন ইশরাক হোসেন এমপি হওয়ার ফলে বাংলাদেশের সামনে দুইটা পটেনশিয়াল থ্রেট তৈরি হতে পারে। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, যারা সরকার গঠন করবে বা বর্তমানে যারা সরকার আছে তাদের উপরে। এরপরে হচ্ছে বিএনপি যখন সরকার গঠন করবে অথবা বিএনপি যখন মানে ক্ষমতায় যাবে, তাদের উপর একটা পটেনশিয়াল থ্রেট। একটা হচ্ছে এমন, যদি সরকার কোনো কারণে শপথ গ্রহণ করাতে দেরি করে অথবা ক্ষমতা হস্তান্তর করতে দেরি করে, ইশরাক হোসেন গিয়ে সংসদ ভবনের সামনে তালা মেরে বসে থাকে কিনা, যে হচ্ছে যেহেতু সংসদ শুরু হচ্ছে না, সে তালা মেরে বসে থাকবে যে কাউকে ঢুকতে দিব না এই সংসদে আমি না শপথ গ্রহণ করতে না পারলে। আর আরেকটা পটেনশিয়াল থ্রেট, সেটা বিএনপির উপরেই যায়। সেটা হচ্ছে এমন, বিএনপি যদি কোনো মন্ত্রিত্ব দেওয়ার কথা থাকে, প্রতিমন্ত্রী বানানোর কথা থাকে বা কোনো দায়িত্ব দেওয়ার কথা থাকে, সেটা যদি না দেয়, সে যদি এটা বলে বসে থাকে যে আমি হচ্ছে আমাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলাম বা অমুক মন্ত্রী ঘোষণা করে দিলাম, যেহেতু আমাকে এখনো ঘোষণা করা হচ্ছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি, যে কেমন হয় বাংলাদেশের ইশরাক হোসেনের মেম্বার অফ পার্লামেন্ট। এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর কি।